আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টুডেন্ট কেয়ারে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সার্ভিং 1 বইয়ের অধ্যায় 6। তো গত ক্লাসে আমরা সার্ভিং 1 বইয়ের 8 অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। 8 অধ্যায়ে আমাদের যে দুই ধরনের ম্যাথ রয়েছে, অর্থাৎ একটা ম্যাথ ছিল হলো স্থানীয় আকর্ষণ বা সংশোধিত বিয়ারিং নির্ণয়, ঠিক আছে। আর আরেকটা ম্যাথ ছিল হলো ডানাবর্তে বা বামাবর্তে ঘেরের যে ম্যাথটা ওইটা, এবং আরেকটা ম্যাথও আমরা করেছি সেটা হলো অন্তস্থ কোণ নির্ণয়, ঠিক আছে। অন্তস্থ কোণ নির্ণয়, সম্মুখ বিয়ারিং দেওয়া আছে, অন্তস্থ কোণ। অর্থাৎ আমরা গত ক্লাসে অধ্যায় 8, আচ্ছা এটা সার্ভেইং 1 বইয়ের অধ্যায় 8-এর আমরা উদাহরণ করেছি হলো 1 নাম্বার 3 নাম্বার। আচ্ছা এই দুইটা হলো সংশোধিত বিয়ারিং, ঠিক আছে। সংশোধিত বিয়ারিং অথবা স্থানীয় আকর্ষণ, স্থানীয় আকর্ষণ নির্ণয়, এই ম্যাথটা। আচ্ছা আরো দুইটা উদাহরণ আমরা গত ভিডিওতে করেছি, সেটা হলো ছিল উদাহরণ সম্ভবত 11 আর 12। আচ্ছা একবার আমি দেখে নিই। তো সেটা হলো অধ্যায় যদি যাই, হ্যাঁ 8 অধ্যায়ে আসছি। 8 অধ্যায়ে আমাদের উদাহরণ 11 আর 12, উদাহরণ 11 এবং উদাহরণ 12। আচ্ছা এখন এই উদাহরণ 11টা ছিল আমাদের বামাবর্তে বা ডানাবর্তের ম্যাথটা, ঠিক আছে। পূর্ণবৃত্ত বিয়ারিং দেওয়া আছে এবি বাহুর, অন্যান্য বাহু পূর্ণবৃত্ত বিয়ারিং নির্ণয় করতে হবে, অর্থাৎ ডানাবর্তে বামাবর্তে আমরা সংক্ষেপে বুঝে থাকি। আর এই 12 নম্বরটা ছিল কেন্দ্রস্থ কোণ। তো 12 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে আমাদের বাহু দেওয়া থাকে, বলছে যে বাহু, তার মানে যে এই ম্যাথটা আর কি, এখানে এরকম দেওয়া থাকে। বোর্ড থেকে এটা মুছে দিতে পারি, এটা আমাদের কাজে লাগছে না। আমাদের উদাহরণ 12 নাম্বারটা ছিল হলো যে একটা টেবিল দেওয়া থাকবে এরকম, টেবিলের এখানে ছিল হলো বাহু, আর এখানে ছিল সম্মুখ বিয়ারিং, সম্মুখ বিয়ারিং। আচ্ছা এখানে ছিল আমাদের সাইডটা, প্রথমটা ছিল এবি, বিসি, সিডি, আরেকটা হলো ডিএ। প্রথমটা ছিল হলো 45 ডিগ্রি, তারপরে 75 ডিগ্রি, তারপরে ছিল 215 ডিগ্রি, এবং সর্বশেষ ছিল 285 ডিগ্রি। তো এখানে বাহু এবি, বিসি, সিডি এবং ডিএ বাহু সম্মুখ বিয়ারিং আমাদের দেওয়া আছে। তো এখানে প্রশ্ন আমাদের চেয়েছে বাহুর অন্তস্থ ট্রাভার্সটির অন্তস্থ কোণগুলোর মান নির্ণয়। অর্থাৎ আমাদের এখান থেকে কোণ এর মান নির্ণয় করা লাগছে, কোণ বি এর মান, কোণ সি এর মান, এবং সর্বশেষ কোণ ডি এর মানটা নির্ণয় করা লাগছে। এবং এই চারটা কোণ নির্ণয় করার পরে আমাদের কি করা লাগছে, যে আবার প্রশ্নগুলি দিয়েছে যে নিরীক্ষা করো। নিরীক্ষা করো বলতে আমাদের এই যে চারটা কোণ, এই চারটা কোণের সমষ্টি এবং যে অন্তস্থ কোণের সমষ্টি নির্ণয়ের যে সূত্র 2n - 4 × 90 ডিগ্রি, ওই সূত্রের মাধ্যমে আমরা নিরীক্ষা করে দেখছি যে আসলে এটা আমাদের ঠিক আছে কিনা। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে 2022 সালে পরীক্ষা এটা আসছিল। তো এটা আমাদের জন্য এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো গত ভিডিওতে এটা মানে এই অঙ্কটা আমরা আলোচনা করেছি ভিডিও শেষের দিকে, ঠিক আছে। উদাহরণ 12টা ভিডিও শেষের দিকে আছে, তো আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আমাদের এই ভিডিওর লিংক মানে ডেসক্রিপশনে আমরা অবশ্যই আমাদের অধ্যায় 8-এর ভিডিওটা দিয়ে রাখবো আর কি, আপনারা দেখে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তো আজকে আমাদের সার্ভেইং 1 বইয়ের দ্বিতীয় ক্লাস, ঠিক আছে। দ্বিতীয় ক্লাসে আমরা অধ্যায় 6 সম্পর্কে আলোচনা করব। তো সার্ভেইং বইয়ে আমরা আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ। তো সেই ক্লাসে অধ্যায় 7 সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। অধ্যায় 7 সম্পর্কে আলোচনা করব। এখানে যে আমাদের
কি আছে এখানে যে বলকটি ট্রাপিজয়েডাল এবং সিমসনের এক্সিটেন্সের যে নিয়মটা আছে সেই নিয়মের ম্যাথ, এবং পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে হলো যে ওই যে ভূমির যে নকশা দেওয়া থাকে, তো ওইটার যে ক্ষেত্রফলটা আছে সেটা আমাদের হিসাব করতে হয়। তো এটা আমরা পরবর্তীতে দেখব। তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো অধ্যায় 6। তো অধ্যায় 6 দুই ধরনের ম্যাথ আছে। একটা হলো শিকল জরিপের ভুলভ্রান্তি, ঠিক আছে, আরেকটা হলো এখানে আছে হলো যে আমাদের যে সংশোধনী থাকে, হ্যাঁ, টানের জন্য তাপমাত্রার জন্য সংশোধনী, টানের জন্য সংশোধনী, ঝুলনের জন্য সংশোধনী। তো আমরা প্রথমে এই শিকল জরিপের ভুলভ্রান্তি সম্পর্কে আলোচনা করব, বা শিকলের যে যে অতিরিক্ত লম্বা বা খাটোর কারণে যেটা হয় সেটা আলোচনা করব। পরবর্তীতে আমরা বাকি অংশটা আলোচনা করব। তো যাই হোক, আমরা উদাহরণ 4 নাম্বারটা বেছে নিয়েছি, ঠিক আছে। আমরা আপনাদের প্র্যাকটিসের জন্য অধ্যায় 6 এর উদাহরণ 4 নাম্বারটা বেছে নিয়েছি। সেটা হলো আমাদের, যদি কারোর কাছে এই নতুন বইটা থাকে, তো এখানে আমাদের 83 পৃষ্ঠা উদাহরণ 4 নাম্বারটা। আমাদের এখানে প্রশ্নটা কি বলছে এটা দেখি। আমাদের বলছে 3.095 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গান্টার শিকলের মাপে এক খণ্ড জমির ক্ষেত্রফল 2.97 একর। আচ্ছা, তারপরে বলছে উক্ত জায়গাটি মিটার শিকলে মেপে 1.251 হেক্টর পাওয়া গেল। প্রকৃত ক্ষেত্রফল, অর্থাৎ জায়গাটির প্রকৃত ক্ষেত্রফল এবং মিটার শিকলের প্রকৃত দৈর্ঘ্য কত। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে দেখি দুইটা পার্টে অঙ্কটা বিভক্ত আছে। একটা হলো 3.095 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গান্টার শিকল মেপে এক খণ্ড জমির ক্ষেত্রফল পাওয়া গেল 2.97 একর। তার মানে এইটা হলো একটা খণ্ড, ঠিক আছে, আর নিচের অংশটা হলো আরেকটা খণ্ড, ঠিক আছে। তো আমরা তাহলে আমরা কি লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে অথবা লিখতে পারি যে গান্টার শিকলের ক্ষেত্রে, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে অথবা লিখতে পারি গান্টার শিকলের ক্ষেত্রে। তাহলে যে মানগুলো দেওয়া আছে তাহলে আমরা লিখে নিই যে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে? প্রথম বলছে 3.095 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গান্টার শিকল। কি শিকল? গান্টার শিকল। আমরা শিকলের যে শ্রেণী বিভাগ ছিল সেইখান থেকে দেখছি যে একটি গান্টার শিকলের মাপ হয় 66 ফিট, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে এলটা ছিল আমাদের, এলটা হলো 66 ফিট। ও আচ্ছা, এইখানে আমরা তো এই অধ্যায়ে যে দুইটা সূত্র ছিল, সূত্র সম্পর্কে আলোচনা করা হয়নি। তাহলে সূত্র সম্পর্কে হালকা একটু আপনাদের আলোচনা করে দিই। সেটা হলো আমাদের মাত্র দুইটা সূত্র। এক নাম্বার হলো L ডিভাইডেড বাই L প্রাইম ইজ ইকুয়াল টু D প্রাইম ডিভাইডেড বাই D। আর দ্বিতীয় সূত্রটা হলো যে L ডিভাইডেড বাই L প্রাইম তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু A প্রাইম ডিভাইডেড বাই A, ঠিক আছে। এটা হলো দুইটা সূত্র। আচ্ছা, এখন এক নম্বর সূত্রটা যদি নোটেশন গুলো আমরা বলি, এলটা হলো শিকলের প্রকৃত দৈর্ঘ্য, আর এল প্রাইমটা হলো শিকলের পরিমাপকালীন দৈর্ঘ্য, ঠিক আছে, শিকলের পরিমাপকালীন দৈর্ঘ্য। আচ্ছা, ডি প্রাইমটা কি? ডি প্রাইমটা হলো পরিমাপ মানে যে আমরা পরিমাপকালীন যে দূরত্বটা পাবো, ঠিক আছে, যে রেখার পরিমাপকৃত দূরত্ব, ঠিক আছে, পরিমাপকৃত দূরত্ব। ডি প্রাইমটা হলো পরিমাপকৃত দূরত্ব, আর ডিটা হলো রেখার প্রকৃত দূরত্ব। তার মানে যদি আমি একটু মানে চিত্রের মাধ্যমে বা একটু বাস্তবিক বিশ্লেষণ করি, তাহলে এলটা হলো, মনে করি আমাদের একটা 20 মিটার শিকল, ঠিক আছে, আমাদের হলো মনে করি একটা 20 মিটার শিকল, 20 মিটার শিকল। তার মানে এই রেখার মানে শিকলের প্রকৃত দৈর্ঘ্য হলো 20 মিটার। এখন এই শিকলটা মনে করেন যে আমরা 20 মিটার শিকলটা কোনো একটা জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন এই শিকলটা যদি আমরা কোনো একটা জায়গায় পরিমাপ করতে নিয়ে যাব, তো যদি নিয়ে যাওয়া শুরু করি বা নিয়ে যাওয়ার আগে বা নিয়ে যাওয়ার পরে এই লিঙ্ক একটার সাথে আরেকটা পেজ লেগে থাকতে পারে, লিঙ্ক একটা কি হয়ে যাইতে পারে, ফাঁকা হয়ে যাইতে পারে, তারপরে মানে লিঙ্কটা সেটটা হয়ে যাইতে পারে। এই যে বিভিন্ন কারণে কি হয়, এই শিকলের দৈর্ঘ্য হয় এই 20 মিটার থেকে ছোট হয়ে যাবে, 19 সামথিং হইতে পারে, অথবা এই 20 থেকে কি হবে, বড় হয়ে যাবে, তো 20 সামথিং হইতে পারে। তাহলে এই যে বড় বা ছোট হয়ে গেল, এইটাই মূলত হলো এল প্রাইম, ঠিক আছে, এটাই মূলত হলো এল প্রাইম। আচ্ছা, এখন ডি প্রাইম আর ডিটা কি? ডি প্রাইমটা মানে হলো যে মনে করি কোনো একটা জায়গা বা কোনো একটা জমির
কোনো একটা বাহু, ঠিক আছে, কোনো একটা জমির একটা বাহুর মাপ হলো মনে করুন 100 মিটার, ঠিক আছে, কত মিটার? 100 মিটার। এখন আমি যদি 20 মিটার শিকল দিয়ে, এই যে এল 20 মিটার শিকল দিয়ে মাপি, তাহলে তো 100 মিটারই পাবো, তাই না? কিন্তু কোনো কারণে যদি এল প্রাইম শিকল দিয়ে আমাদের মাপা লাগে, অর্থাৎ বড় অথবা ছোট মানে ছোট শিকল দিয়ে যদি মাপা লাগে, তাহলে আমাদের কি হবে? এই দূরত্ব হয় বেশি হয়ে যাবে, যদি আমরা ছোট শিকল দিয়ে মাপি তাহলে আমাদের মানটা বেশি আসবে, আর যদি বড় শিকল দিয়ে মাপি তাহলে 100 থেকে কি আসবে? অবশ্যই কম আসবে। তাহলে এইটাকেই আমরা বলছি ডি প্রাইম, ঠিক আছে। তাহলে এই যে প্রকৃত দৈর্ঘ্য রেখা এটাকে বলছি ডি, আর এই যে বড় বা ছোট হলো এই দুইটাকে বলছি ডি প্রাইম। আচ্ছা, তাহলে 2 নম্বর সূত্রে এল ডিভাইডেড বাই এল প্রাইম। তো এইখানে তো এল আর এল প্রাইম সম্পর্কে কিছু বলার নাই। আচ্ছা, এ প্রাইম ডিভাইডেড বাই এ। আচ্ছা, এটার বিষয়টা এমন, আমরা ডি মানে কি একটা পরিমাপ, দৈর্ঘ্য পরিমাপ করলাম, তাই না? তো এখন যদি কোন একটা জায়গায় আমরা ক্ষেত্রফল পরিমাপ করি, তার মানে আমরা যদি এরকম 4 বাহুর যদি মাপ নিই, ঠিক আছে, 4 বাহুর মাপ নিই, তাহলে এই 4 বাহুর মাপ নিলে কি একটা ক্ষেত্রফল পাওয়া যাবে না? হ্যাঁ, একটা ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এই ক্ষেত্রফলটা যদি আমরা এই যে এল প্রাইম শিকল, তার মানে বড় অথবা ছোট, এই শিকল দিয়ে যদি এই ক্ষেত্রফলটা পরিমাপ করে ফেলি, তাহলে ক্ষেত্রফলটা আমাদের কি হবে? হয় বেশি আসবে, না হলে কম আসবে। আর এই যে বেশি বা কম এটাকে বলছি আমরা এ প্রাইম, ঠিক আছে, বেশি বা কম এটাকে বলছি এ প্রাইম। আর এটা কোনটা বলবো? এই যে 20 মিটার শিকল দিয়ে, তার মানে এল দ্বারা, এল শিকল বা 20 মিটার শিকল দ্বারা যখন পরিমাপ করা হবে তখন সেটাকে বলবো আমরা এ, প্রকৃত ক্ষেত্রফল। আর যখন ছোট বা বড় অর্থাৎ ডি প্রাইম দ্বারা, সরি এল প্রাইম দ্বারা পরিমাপ করা হবে তখন সেটাকে বলবো এ প্রাইম। যাই হোক, এটা তো এত বিস্তারিত এখন আলোচনা করার আসলে সুযোগ নাই, তো আমরা সরাসরি ম্যাথের দিকে যাই। আশা করি আপনারা বুঝছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাইলে আমি আরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটা আলাদা কোনো ক্লাসে। তো আজকে আমরা ওকে যাই। আচ্ছা, তাহলে আমাদের বলছে গানটার শিকল, কি শিকল? গানটার শিকল। এই জন্য আমরা জানি গানটার শিকলের প্রকৃত দৈর্ঘ্য হলো 66 ফিট, এই জন্য আমরা এল এর মান লিখলাম 66 ফিট। আচ্ছা, তারপরে কি বলছেন? 3.095 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গানটার শিকল। তাহলে এই যে লম্বা, অতিরিক্ত লম্বা বা অতিরিক্ত খাটো, এইটাই তো আমাদের এল প্রাইম, তাই না? এটাই আমাদের এল প্রাইম। আচ্ছা, এখন কি বলছে? অতিরিক্ত লম্বা। লম্বা মানে কি? বড়। তাহলে 66 ফিট থেকে বড় হয়ে গেছে কতটুকু? 3.095 ইঞ্চি। তার মানে আমাদের এই 66 সাথে প্লাস হবে কত? 3.095। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করি আমরা তো জানি গানটা শিকলের প্রকৃত যে দৈর্ঘ্য সেটা হলো 66 ফিট, আর এই যে অতিরিক্ত লম্বা এই মাপটা কিসে দেওয়া আছে? ইঞ্চিতে। তো অবশ্যই আমরা ইঞ্চি আর ফিট সরাসরি আমরা কি করতে পারি না? প্লাস করতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? এই ইঞ্চিটাকে অবশ্যই ফিটে কনভার্ট করতে হবে। তো আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি, তাই তো? আমরা জানি কি 1 ফিট সমান 12 ইঞ্চি। আচ্ছা, তাহলে এই 3.095 ইঞ্চিকে যদি আমরা ফিটে কনভার্ট করতে চাই তাহলে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি দেখি মান কত আসে। 66 প্লাস 3.095 ডিভাইডেড বাই 12। আচ্ছা, আমাদের মান আসে হলো 66.258 ফিট। আচ্ছা, এল প্রাইমটা পেয়ে গেলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কি বলছে? এক খণ্ড জমির ক্ষেত্রফল। এক খণ্ড জমির ক্ষেত্রফল কি বলছে? 2.97 একর। আচ্ছা, এই যে ক্ষেত্রফলটা পেলাম আমরা 2.97 একর, এখন দেখতে হবে এই যে ক্ষেত্রফল 2.97 একর, এইটা আমাদের পরিমাপ করা হয়েছে এল দ্বারা না এল প্রাইম দ্বারা, অর্থাৎ সঠিক শিকল দ্বারা না ভুল শিকল দ্বারা। হ্যাঁ, সেইটা আমাদের দেখতে হবে। দেখেন, আমরা প্রশ্নটা একটু পড়লেই বুঝতে পারবো। বলছে 3.095 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গানটার শিকল। কি বলছে? 3.095 ইঞ্চি অতিরিক্ত লম্বা একটি গানটার শিকলের মাপে। তাহলে এই যে অতিরিক্ত লম্বা গানটার শিকলের মাপে, তার মানে অবশ্যই ভুল শিকল দ্বারা মাপ হয়েছে। তাহলে এইটা অবশ্যই আমাদের পরিমাপকালীন ক্ষেত্রফল অর্থাৎ এ প্রাইম 2.97 একর। আচ্ছা, দেখেন তো আমাদের সূত্রে আমাদের কয়টা জিনিস থাকে? 4টা জিনিস, এল প্রাইম, এ প্রাইম আর এ। তাহলে আমাদের এখানে নাই কি? না হলো প্রকৃত ক্ষেত্রফল, এটা নাই।
ঠিক আছে, প্রকৃত ক্ষেত্রফল এটা নয়। তাহলে আমরা এই পর্যন্ত আগে ক্যালকুলেশন করে নিই। তাহলে লিখতে পারি যে প্রথম ক্ষেত্রে আমরা জানি, আচ্ছা আমরা জানি কি জানি, তো ক্ষেত্রফল আছে, তাহলে দ্বিতীয় সূত্রটা আসবে আমাদের। তাহলে আমরা জানি কি লিখব, যে L ডিভাইডেড বাই L প্রাইম তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু A প্রাইম ডিভাইডেড বাই A। আচ্ছা এটা হলো আমাদের সূত্র, এটা তো আমাদের সবারই জানা আছে আশা করি। তো যাই হোক, তাহলে আমাদের কিসের মান লাগবে, এর মান, এই এর মান, তাহলে আমরা আর আর গুণ করছি, ঠিক আছে। তাহলে L স্কয়ার এর সাথে গুণ, তাহলে L স্কয়ার ইনটু A ইজ ইকুয়াল টু L প্রাইম স্কয়ার। কেন স্কয়ার, কারণ দুইটার উপর স্কয়ার আছে, ইনটু A প্রাইম। তো আমাদের লাগবে এর মান, তাহলে L প্রাইম স্কয়ার ইনটু A প্রাইম ডিভাইডেড বাই, আচ্ছা এই L স্কয়ারটা এর সাথে কি আছে, গুণ আকারে আছে, তো এই পাশে গেলে কি হবে, সমানের ডান পাশে গেলে ভাগ হয়ে গেল। তো L প্রাইম এর মান কত আমাদের 66.258 গুণিতক A প্রাইম এর মান কত আমাদের 2.97 একম। আচ্ছা ডিভাইডেড বাই, এখানে স্কয়ার দিতে ভুলে গেছি, ডিভাইডেড বাই L এর মান হলো 66 তার স্কয়ার। আচ্ছা এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন মান কত আসে, যে 66.258 স্কয়ার গুণিতক 2.97, আচ্ছা ডিভাইডেড বাই 66 তার হোল স্কয়ার, তাহলে 2.993 একর আসছে। তো এটা হলো 2.993 একর। আচ্ছা এখন প্রশ্ন হলো যে আমাদের এই যে অনেকের প্রশ্ন থাকে যে এই যে ক্ষেত্রফল এখানে একর থাকলে সেটারে ফিটে আবার কনভার্ট করা লাগবে কিনা, বা অন্য কিছুতে কনভার্ট করা লাগবে কিনা। তো আমার কথা হলো লাগবে না, এখন আপাতত লাগবে না। কেন লাগবে না, কারণ এই সূত্রে যখন আমরা মান বসাবো, দেখেন এখানে কি আছে, L স্কয়ার আছে উপরে, নিচে L প্রাইম স্কয়ার আছে। তাহলে L এর মান কিসে আছে, ফিটে আছে, অর্থাৎ ফিট স্কয়ার। নিচে কি আছে, L প্রাইম এর মানও ফিটে আছে, অর্থাৎ ফিট স্কয়ার। তো ফিট স্কয়ার উপর নিচে কেটে যায়। তো এইখানে ক্ষেত্রফল আমরা যে এককে বসাবো আমাদের মানও সেই এককে আসবে। যেমন A প্রাইম এর মান কিসে ছিল, একরে, এজন্য একর আসলো। এইখান থেকে বাদ চলে গেল, কেন বাদ চলে গেল আমরা আরো বিশ্লেষণ করতে পারি। দেখেন তাহলে 66.258 এটা কিসে ছিল, ফিটে, তাহলে উপরে আছে আমাদের ফিট স্কয়ার, আচ্ছা গুণিত 2.97 এটা কিসে আছে, একরে আছে, ডিভাইডেড বাই 66 আমাদের কিসে আছে, ফিটে আছে, তার মানে ফিট স্কয়ার। তাহলে ফিট স্কয়ার বাদ থাকে কি, একর। তার মানে আমাদের ক্ষেত্রফলটা আসলো কিসের, একরে আসলো। আচ্ছা আচ্ছা এবার আমাদের প্রথম অংশের কাজ শেষ, আমরা প্রকৃত ক্ষেত্রফল এটা পেয়ে গেছি। আচ্ছা এবার দ্বিতীয় অংশের কাজ শুরু আমাদের। তাহলে এবার লিখব কি, দ্বিতীয় ক্ষেত্রে, অথবা বইয়ে যেমন লেখা আছে যে এটা লিখতে পারেন গাড্ডা শিকলের ক্ষেত্রে, আর এটা লিখতে পারেন 20 মিটার শিকলের ক্ষেত্রে। এই যে উক্ত জায়গাটি কি বলছে, উক্ত জায়গাটি এখানে আমি 20 লিখতে ভুলে গেছি। আচ্ছা এইখানে বইয়ের মতো লিখতে পারেন 20 মিটার শিকলে, আমি দ্বিতীয় ক্ষেত্রে লিখলাম। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা লিখতে পারি, দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে কি বলছে, উক্ত জায়গাটি 20 মিটার শিকলে, কয় মিটার শিকলে, 20 মিটার শিকলে। তার মানে L এর মানটা আমাদের কত, 20 মিটার। আচ্ছা তারপরে কি বলছে, হলো যে 20 মিটার শিকলে মেপে 1.251 হেক্টর পাওয়া গেল। আচ্ছা প্রকৃত ক্ষেত্রফল এবং মিটার শিকলের প্রকৃত দৈর্ঘ্য। আচ্ছা এখন একটা বিষয় লক্ষ্য করেন যে আমরা প্রথমে কি পেয়েছি, আমরা প্রথম ক্ষেত্রে কি পেলাম, প্রকৃত ক্ষেত্রফল পেলাম না। তাহলে যেহেতু প্রথম ক্ষেত্রে একটা প্রকৃত ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে আমাদের এই যে দ্বিতীয় ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, এইটা অবশ্যই আমাদের পরিমাপকালীন ক্ষেত্রফল, অর্থাৎ A প্রাইম এর মান হবে। কেন হবে, কারণ আমরা প্রথম ক্ষেত্রে প্রকৃত ক্ষেত্রফল এটা নির্ণয় করে ফেলেছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এটা আমাদের অবশ্যই কিছু হবে, A প্রাইম এর মান হবে। কেন হবে, কারণ প্রথম ক্ষেত্রে আমাদের প্রকৃত ক্ষেত্রফল এটা নির্ণয় করেছি, ঠিক আছে। তাহলে আমরা লিখব A প্রাইম ইজ ইকুয়াল টু 1.251 হেক্টর। আচ্ছা হেক্টর। আচ্ছা তাহলে আমাদের A প্রাইমটা প্রশ্নে দেওয়া আছে,
আর এটা কোথায় পেলাম? এটা পেলাম হলো প্রথম ক্ষেত্রে যে 2.993 একর। আচ্ছা একটা বিষয় লক্ষ্য করে, আমাদের এ এবং এ প্রাইম দুইটাই তো ক্ষেত্রফল, তাই না? তো যেহেতু দুইটাই ক্ষেত্রফল, তাহলে দুইটার একক তো সেম হওয়া লাগবে। ঠিক আছে, দুইটার এককই সেম হওয়া লাগবে। তো এখন এটা একর আছে, তো একরকে আমরা হেক্টরে কনভার্ট করব। তো একরকে হেক্টরে কনভার্ট করতে হলে একরকে আগে আমরা বর্গ মিটারে কনভার্ট করব। তো আমরা জানি 1 একর সমান 4047 বর্গ মিটার, 4047 বর্গ মিটার। আচ্ছা, আবার বর্গ মিটারকে যদি হেক্টরে কনভার্ট করতে চাই, তাহলে আমরা জানি 1 হেক্টর সমান আবার কি? তো আমরা জানি 1 হেক্টর সমান আবার 10,000 বর্গ মিটার। কয় হাজার? তাহলে 10,000 বর্গ মিটার, অর্থাৎ 10,000 দ্বারা ভাগ করলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখি আমাদের কত আসে। মান আসে হলো 2.993 ইন্টু 4047 ডিভাইডেড বাই 10,000। মান আছে হলো আমাদের 1.2, আসে হলো 1.2112671। এটা কি? হেক্টর। এটা হলো একবারে হেক্টর হয়ে গেল। তাহলে একরকে আমরা 4047 দ্বারা ভাগ করে বর্গ মিটারে দিলাম, বর্গ মিটারকে 10,000 দ্বারা ভাগ করে হেক্টরে কনভার্ট করলাম। তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের এ আছে, সরি এল আছে, এ প্রাইম আছে, এ আছে, নাই কি? না হলো আমাদের পরিমাপকালীন, মানে শিকলের যে পরিমাপকালে যে দৈর্ঘ্যটা থাকে সেটা আমাদের নাই। নিচ পর্যন্ত কি দেখা যাচ্ছে? নিচ পর্যন্ত দেখতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু ডান পাশে হালকা করে লিখে দিই যে এখানে আমাদের তাহলে কি নাই? দ্বিতীয় ক্ষেত্রে এল প্রাইমটা নাই। ঠিক আছে, তো আমাদের কাজ হলো এল প্রাইমটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা সূত্রটা লিখে ফেলি। সূত্র কি? সূত্র একই, এল ডিভাইডেড বাই এল প্রাইম তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্রাইম ডিভাইডেড বাই এ। তো এইখান থেকে বা আমাদের কিসের মান লাগবে? এল প্রাইমের মান লাগবে। তাহলে এই দিকে গুণ করব। তাহলে এল প্রাইম তার স্কয়ার ইনটু এ প্রাইম ইজ ইকুয়াল টু এল স্কয়ার ইনটু এ। তাহলে বা এল প্রাইম যদি রাখি, আচ্ছা এল প্রাইম স্কয়ার রাখলাম, তাহলে আমাদের কি হলো? এল স্কয়ার ইনটু এ, তাই তো? আর এ প্রাইমটা এল স্কয়ারের সাথে গুণ অবস্থা আছে, এই পাশে গেলে কি হলো? ভাগ হয়ে গেল। তাহলে ডিভাইডেড বাই এ, সরি এ প্রাইম ডিভাইডেড বাই এ। আচ্ছা, এখন আমাদের তো লাগবে এল প্রাইমের মান, স্কয়ারের মান তো লাগবে না। তো এখন যদি স্কয়ারটা বাম পাশ থেকে উঠাই দিতে চাই, তাহলে ডান পাশে আমাদের কি দিতে হয়? রুট ওভার। তাহলে রুট ওভারের মধ্যে আমাদের কি লিখতে হবে? এল এর মানটা লিখতে হবে। এল কত? 20, তাহলে 20 স্কয়ার ইনটু এ প্রকৃত ক্ষেত্রফল কত আছে? 1.211267 ডিভাইডেড বাই এ প্রাইমের মান কত? 1.251। তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমাদের হচ্ছে রুট ওভার 20 স্কয়ার ইনটু 1.211267 ডিভাইডেড বাই 1.251। মান আসছে হলো 19.68। আচ্ছা, এটা আমরা এখানে লিখি যে 19.68 মিটার। তার মানে দেখেন আমাদের প্রশ্নে দুইটা মান চেয়েছে, একটা হলো প্রকৃত ক্ষেত্রফল। তো প্রকৃত ক্ষেত্রফলটা আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি, এই যে এইটা প্রকৃত ক্ষেত্রফল, তার মানে এটা হলো আমাদের একটা অ্যানসার। আচ্ছা, তারপরে কি চাইছে? মিটার শিকলের প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে 20 মিটার শিকলের এর প্রকৃত দৈর্ঘ্য আসছে 19.68 মিটার। তাহলে এইটা হলো আমাদের দ্বিতীয় উত্তর। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই অধ্যায়ের আরো কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, আর এই ম্যাথটা আপনারা ভালোভাবে করবেন, দেখবেন যদি কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই অধ্যায়ে যদি আর কোনো ম্যাথের সমস্যা থাকে সেটাও জানাবেন। আচ্ছা, এখন উদাহরণ 5 সম্পর্কে একটু বলি। ঠিক আছে, উদাহরণ 5 সম্পর্কে একটু বলি। আচ্ছা, উদাহরণ 5টা হলো বলছে 20 মিটার দৈর্ঘ্যের একটি শিকল দিয়ে। আচ্ছা, উদাহরণ 5 নাম্বারটা একটু প্রশ্নটা লিখি, লেখার পরে আমি আবার আসছি। ঠিক আছে। আচ্ছা, এবার উদাহরণ 5 নাম্বারটা আমরা একটু লক্ষ্য করি। এখানে বলছে 20 মিটার দৈর্ঘ্যের একটি শিকল দিয়ে
735.60 মিটার মাপার পর, কি বলেছে মাপার পর, এই যে এই শব্দটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মাপার পর শিকলের দৈর্ঘ্য পাওয়া গেল 20.05 মিটার, রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত? আচ্ছা, এখন এই যে মাপার পর শব্দটা যদি উল্লেখ থাকে, আচ্ছা এখানে আমরা কি লিখতে পারি যে দেওয়া আছে, কি লিখবো যে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের কয় মিটার শিকল? 20 মিটার, তাহলে এল এর মান আমাদের 20 মিটার। আচ্ছা, একটি রেখার দৈর্ঘ্য 20 মিটার দৈর্ঘ্যে শিকল দিয়ে একটি রেখার দৈর্ঘ্য 735.60 মিটার, মাপার পর শিকলের দৈর্ঘ্য পাওয়া গেল 20.05 মিটার। তার মানে বিষয়টা এমন, মনে করেন যে আমরা প্রথম মনে করেন বিশাল বড় করতে এখানে 735.60 মিটার একটা দৈর্ঘ্যের কথা বলছে, যে এই দৈর্ঘ্যের একটা রেখা আছে। তো এই দৈর্ঘ্যের মনে করেন যে মাপার শুরুতে শিকলের দৈর্ঘ্য ছিল হলো 20 মিটার, সাপোজ আমরা ধরতে পারি 20 মিটার। এখন মাপতে মাপতে শেষ করেছি, এখন মাপা শেষের পর শিকলটা মেপে দেখি শিকলের দৈর্ঘ্য হয়ে গেছে 20.05 মিটার। তার মানে এই যে প্রথমে ছিল 20 মিটার, পরে হয়ে গেল 20.05 মিটার। আচ্ছা যাই হোক, আমার পাশের মেসে আমার এক স্টুডেন্ট থাকে, সে স্ট্রাকচারাল মেকানিক্স এসএফডি পিএমডি করতে করতে তার সমস্যা হয়েছে, সে বই নিয়ে চলে আসছে যে ভাই বুঝিয়ে দেন। যাই হোক, তো আমরা আবার অঙ্কে ফিরি। তার মানে আমরা বলছি যে একটা রেখা আছে, এই রেখার দৈর্ঘ্য হলো 735.60 মিটার। তো এই রেখার প্রথমে যখন আমরা মাপ শুরু করলাম, তখন দেখলাম যে মিটারটা দেখলাম যে ঠিক 20 মিটারই, সরি শিকলটা ঠিক 20 মিটারই রয়েছে। আচ্ছা, তারপরে যখন এই রেখার সম্পূর্ণটা, তার মানে এখানে 20 মিটার, তারপরে 20 মিটার, তারপরে 20 মিটার, মানে 20 মিটার বলতে এক শিকল, প্রথমে এক শিকল, তারপরে 2 শিকল, 3 শিকল, এরকম মাপতে মাপতে যখন 735.60 মিটার আমাদের পরিমাপ করা শেষ হলো, তখন দেখি আমাদের শিকলের দৈর্ঘ্য হয়ে গেছে 20.05 মিটার। তাহলে এই মাঝখানে কোন জায়গা থেকে মিটার এই শিকল বড় বা ছোট হওয়া শুরু হয়েছে বা এটা তো আমরা জানি না, তাই না? তো এই জন্য এই মাপার পর শব্দটা যদি কখনো উল্লেখ থাকে, কোন শব্দ? মাপার পর শব্দ উল্লেখ থাকলে আমাদের যে এল প্রাইম, এইটা নির্ণয় করতে হবে কিভাবে? এল প্রাইমটা আমাদের গড় করে নিতে হবে। তার মানে এই যে কোনো একটা মানে কি বলছে, কোনো একটা শিকল যে একটা মাপার পর, কোন একটা রেখার দৈর্ঘ্য মাপার পর, হ্যাঁ প্রথমে কোন একটা রেখার দৈর্ঘ্য মাপার প্রথমে যে দূরত্বটা 20 মিটার এবং শেষে কত 20.05 মিটার। তাহলে এই যে এই দুইটা যে মাপ, প্রথমে একটা ছিল, লাস্টে আরেকটা ছিল, এই দুইটারে আমাদের গড় করে হবে আমাদের এল প্রাইমের মান। কোন সময়? যখন আমাদের শব্দ থাকবে মাপার পর শব্দটা উল্লেখ থাকবে তখন। তো বাদ বাকি তো বিষয়গুলো সেম। তো এটা আমাদের কি হবে? রেখাটির প্রকৃত দৈর্ঘ্য চেয়েছে, তার মানে কি ডি এর মান চেয়েছে না, তাহলে এটা অবশ্যই ডি প্রাইমের মান, যে 735.60 মিটার। অথবা আমরা আরেকটা ভাবে বুঝতে পারি এটা ডি প্রাইমের মান, সেটা হলো যেহেতু আমাদের মাপার শুরুতে ছিল 20 মিটার, আবার এটা মাপার শেষে হয়ে গেছে 20.05 মিটার, তাহলে অবশ্যই এটা এই দূরত্বটা আমাদের কি আছে? ভুল আছে। হ্যাঁ, এটা ভুল আছে, অর্থাৎ এটা ডি প্রাইমের মান। তাহলে আমরা ডিটা নির্ণয় করব। তো ডি নির্ণয় সূত্র আমরা লিখতে পারি কি, যে আমরা জানি l ডিভাইডেড বাই l প্রাইম ইজ ইকুয়াল টু d প্রাইম ডিভাইডেড বাই e। এখানে মান বসাইলে অঙ্ক শেষ। তো এখানে মূলত এখানে বোঝার বিষয়টা ছিল যে l প্রাইম এর মানটা যে কেন গড় করা হবে, ঠিক আছে। তো এইটা আমরা যদি সেম অঙ্কটা আরেকটাই দেখতে চাই, যে মাপার পর শব্দ উল্লেখ আছে, এরকম অঙ্ক আছে হলো যে আমরা যদি উদাহরণ 24 নাম্বারটা দেখতে পারি, ঠিক আছে। 24 নাম্বারটা আমাদের বলছে 10 সেন্টিমিটার অতিরিক্ত খাটো। আচ্ছা, এখন আসি লম্বা আর খাটো। আমরা এর আগে যে প্রথম অঙ্কটা করলাম সেটা আমাদের কি ছিল? লম্বা ছিল, লম্বা। তাহলে এল প্রাইমটা যখন আমরা নির্ণয় করেছি, তখন এল এর সাথে এই যে লম্বা মানটা কি করেছি? প্লাস করেছি, তাহলে এল প্রাইম পেয়েছি। এখন আমাদের বলছে কি খাটো। এখন যখন খাটো বলবে তখন এল এর সাথে আমরা অবশ্যই কি করব? মাইনাস করে এল প্রাইমের মানটা নির্ণয় করব, ঠিক আছে। তো এখন 24 নাম্বারটা একটু লক্ষ্য করলে আমরা উদাহরণ 24 অর্থাৎ 79 পৃষ্ঠার উদাহরণ 24-এ এখানে দুইটা বিষয় লক্ষ্য করতে হবে, দুইটা বিষয়ের নিয়ম আছে আমাদের। এটা হলো অধ্যায় 6।
এখানে একটা বিষয় হলো যে আমাদের বলছে মাপার পর আছে যে 10 সেন্টিমিটার অতিরিক্ত খাটো, তার মানে এলটা হলো আমাদের 20 মিটার যদি হয় তাহলে আমাদের এল প্রাইমটা হবে 20 মাইনাস কি বলছে 10 সেন্টিমিটার, আর 20টা আছে কি মিটারে, তাহলে আমরা 100 দ্বারা ভাগ করে কি করব এটারে মিটারে কনভার্ট করলাম, তাহলে এল প্রাইমের মানটা হবে আমাদের 20 মানে 20 মাইনাস 0.1, তাহলে আমাদের মান আসছে হলো 19.9 মিটার। আচ্ছা এখন একটা বিষয় লক্ষ্য করি, আমাদের তারপরে কি বলছে মিটার শিকলের 1500 মিটার মাপার পর দেখা গেল শিকলটি 20 সেন্টিমিটার অতিরিক্ত লম্বা। এই তো এখানে স্পেস লেগে গিয়েছে, মাপার পর শব্দ উল্লেখ আছে, কি আছে মাপার পর, মাপার পর থাকলেই তো এল প্রাইমের মানটা এভাবে নির্ণয় করা যাবে না। তার মানে বিষয়টা এমন যে কোনো একটা রেখা, এটা মনে করি একটা রেখা, এই রেখার দৈর্ঘ্য হলো 1500 মিটার। এখন এই রেখা যখন মাপটা শুরু করলাম তখন আমাদের শিকলের দৈর্ঘ্য ছিল 19.9 মিটার। আচ্ছা এখন মাপার পর তবে 1500 মিটার মাপার শেষে এখন মিটারের শিকলের দৈর্ঘ্যটা আমরা চেক দিতে যে এইটা দেখি এখন আছে হলো 20 সেন্টিমিটার অতিরিক্ত লম্বা। 20 সেন্টিমিটার অতিরিক্ত লম্বা মানে কি, তাহলে এই 20 এর সাথে প্লাস হবে 20 ডিভাইডেড বাই 10, যেহেতু 20 100, তাহলে 20 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলাম, তাহলে এটা মান হলো 20.20.20 মিটার। তাহলে যেহেতু আমাদের মাপার পর বলেছে কি, তাহলে মাপার পর তার মানে এই 1500 মিটারের পর এইখানে পেলাম হলো 20.20 মিটার। আচ্ছা এখন একটা বিষয় লক্ষ্য করেন, তাহলে আমাদের শিকল হলো এই 1500 মিটার মাপতে শিকলের মাপ হলো দুইটা, একটা হলো 19.9 আর একটা হলো শেষে 20.20। তাহলে আমাদের এল প্রাইমের মানটা কত হবে, আমাদের এল প্রাইমের মানটা হবে এই প্রথম মানটা 19.9 প্লাস লাস্টের যে মানটা আছে 20.20, তাহলে এই দুটো জাস্ট গড় করে দেব, সেটা আমরা এল প্রাইমের মান পাবো। আচ্ছা এখানে প্রথমে বলছে 1500 মিটার মাপছে। আচ্ছা তারপরে কি বলছে শিকলটি 20 সেন্টিমিটার হলো দিনের কাজের শেষে মোট, দিনের কাজের শেষে মোট মানে দিনের কাজের শেষে এখান থেকে শুরু করছে 0 থেকে, হ্যাঁ 0 থেকে শুরু করছে, এটা 15, তো দিনের কাজের শেষে তার মানে টোটালটা এই টোটালটা হলো 2900, ঠিক আছে 2900 মিটার। তাহলে দেখেন আমরা প্রথমে তো 1500 মিটার মাপা শেষ, প্রথমে 1500 মিটার মাপা শেষ, তাহলে আমাদের বাকি আছে কি এতটুকু না, তো এই অংশটা কত যে 2900 মাইনাস 1500, তো এটা হলো বাকি দূরত্ব আমাদের, হ্যাঁ বাকি দূরত্ব আছে। তো এটা আবার সেম বলছে যে মাপার পর শব্দ উল্লেখ আছে 2900 মিটার মাপার পর শিকলটি 8 সেন্টিমিটার অতিরিক্ত লম্বা। তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমাদের মান আসছিল এল প্রাইমের মান 20.25, তো এখানে আমরা তাহলে গড় একটা মান দিলাম 20.05, ঠিক আছে 20.05 একটা মান নিয়ে এল প্রাইমটা করলাম। এখন বলছে দিনের কাজ শেষে তার 2900 মিটার মাপার পর, অর্থাৎ এই যে বাকি 1400 থাকে, এই 1400 মাপার পর এইখানে আবার আমাদের বলছে যে শিকল 8 সেন্টিমিটার অতিরিক্ত লম্বা, তার মানে 20 এর সাথে, তাহলে আমরা এখানে দেখি 20 এর সাথে আমরা কি করব 8 সেন্টিমিটার অর্থাৎ 8 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড, আচ্ছা এটা আমি আরেকটু ভালো করে বোঝাই দিই, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু, ঠিক আছে এটা আমাদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে। এটা হলো আমাদের উদাহরণ কত, উদাহরণ 24 নাম্বার। বলছে প্রথম হলো 0 থেকে শুরু করছি, এটা হলো 1500 মিটার। আচ্ছা তাহলে টোটালটা হলো এই টোটাল দূরত্বটা হলো আমাদের 2900 মিটার, 2900 মিটার। এইখান থেকে এটা কত, অবশ্যই 1400 মিটার, 1400 মিটার। আচ্ছা এখন বলছে দিনের কাজের শুরুতে, এখানে শুরুতে প্রথমে কত ছিল 10 সেন্টিমিটার অতিরিক্ত খাটো, 10 সেন্টিমিটার অতিরিক্ত খাটো মানে হলো 19.9 মিটার। আচ্ছা 1500 মিটার মাপার পর কি হয়েছে 20 সেন্টিমিটার অতিরিক্ত লম্বা হয়ে গেছে, তাহলে 20.20 মিটার হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপরে বাকি অংশটা বা দিনের কাজে ছিল 2900 মিটার মাপার পর এটা হয়ে গেছে কি 8 সেন্টিমিটার অতিরিক্ত লম্বা, তাহলে 20.08 মিটার হয়ে গেছে। এখন দেখেন যেহেতু আমাদের দুইটাই বলছে মাপার পর, তাহলে এই যে 1500 মিটারের জন্য প্রথমে একটা আবার শেষে আরেকটা, তাহলে আমাদের কি এবার এল প্রাইমের মানটা অবশ্যই গড় করতে হবে, তার 19.9 প্লাস 20.20,
ডিভাইডেড বাই 2, তাহলে এর প্রাইম, তাহলে প্রথম ক্ষেত্রে 1500 মিটারের ক্ষেত্রে। এবার আসি বাকি যে 1400 মিটার থাকলো, এইটার ক্ষেত্রে আবার এর প্রাইম কত হবে? এই যে এখানে যে কত আছে 20.20 প্লাস শেষে কত আছে 20.08, তো ডিভাইডেড বাই 2। তো এখানে দুইটা এর প্রাইম, 1500 মিটারের জন্য এটা, 1400 মিটারের জন্য এটা। তো আশা করি এটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এটা হলো মূল বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই অধ্যায়ে। এটাই ছিল মনে করেন জটিল ম্যাথ, ঠিক আছে? তো এগুলো পারলে আপনার বাকিগুলো পাওয়ার কথা। আরেকটা ম্যাথ আছে উদাহরণ 10 নাম্বারটা, ঠিক আছে? উদাহরণ 10 নাম্বারটা আমরা একটু দেখে রাখতে পারি। দেখি যে উদাহরণ 10 নাম্বারটা কি বলেছে। আচ্ছা, উদাহরণ 10 নাম্বারটা আমাদের বলছে যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20 হেক্টর। আচ্ছা, প্রশ্নটা লিখে তারপরে আবার আমরা এই ভিডিওতে ফিরি। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা একটু লক্ষ্য করি। আমাদের বলছে যে এটা 83 না, এটা সরি 84 পৃষ্ঠা, এটা 84 পৃষ্ঠা। আচ্ছা, গত ভিডিওগুলোতে আমাদের পৃষ্ঠাগুলো একটু ভুল হয়েছে, হ্যাঁ, এটাগুলো আপনারা নিজেরা একটু ঠিক করে নিন। 4-5 হলো 83 পৃষ্ঠায়, আর 24 নাম্বারটা আমাদের ছিল হলো 24 নাম্বারটা ছিল হলো 79 পৃষ্ঠায়। 8-9 পৃষ্ঠায় ছিল 24 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, আর এখন 84 পৃষ্ঠায়, 84 পৃষ্ঠায় আমাদের উদাহরণ 10 আছে, একদম নিচের দিকে। বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 20 হেক্টর, মিটার শিকলে এটির বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, মিটার শিকলে একটু ভালোভাবে আমাদের কিন্তু বুঝতে হবে। বলছে কি শিকলে? মিটার শিকলে। তাহলে আমাদের মিটার শিকল কয়টা? মিটার শিকলের প্রকারভেদ হলো 3 প্রকার। একটা হলো 20 মিটার শিকল, একটা হলো 25 মিটার শিকল, ঠিক আছে? আরেকটা হলো 30 মিটার শিকল। তিনটা শিকলে কিন্তু আমাদের মান আসবে। তাহলে আমাদের কিসের দৈর্ঘ্য? এটির বাহুর দৈর্ঘ্য। কিসের? বর্গক্ষেত্রের। তাহলে যেহেতু 20 মিটার, তাই না? তাহলে ক্ষেত্রফল কি আছে? হেক্টর আছে। তো হেক্টরকে আমরা আগে মিটারে কনভার্ট করি। তাহলে আমরা ক্ষেত্রফল a আছে 20 হেক্টর। তো আমরা যদি মিটারে কনভার্ট করতে চাই বা বর্গ মিটারে নিতে চাই, তাহলে আমরা জানি 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। তাহলে 20 এর সাথে যদি 10 গুণ করি, আমাদের কি হচ্ছে? দুইটা শূন্য বেড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, 200 তারপরে 3টা 0, যাই হোক। এখন এটা তো ক্ষেত্রফল, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো বাহুর স্কয়ার। তো বাহুর স্কয়ার, তাহলে 20,000 বলছে 2 লক্ষ। 2 লক্ষটা কি? এটা মূলত বাহুর স্কয়ারের সমান, ঠিক আছে? এটা মূলত বাহুর স্কয়ারের সমান। এখন আমাদের কি একটা বাহু, তাহলে কি হবে? তার মানে বাহুর স্কয়ার মানে কি? আমরা কি লিখতে পারি না? বাহুর স্কয়ার মানে a স্কয়ার সমান 2 লক্ষ, সমান 2 লক্ষ। তাহলে আমাদের a ইজ ইকুয়াল টু কি? √2 লক্ষ। এইখান থেকে আমাদের কি পাই? আমরা এর মান পাই, আর এটাই তো আমাদের বাহুর দৈর্ঘ্য। কত আছে? 447.21 মিটার প্রায়। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের বাহুর দৈর্ঘ্য। কিসের বাহুর দৈর্ঘ্য? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, কিন্তু আমাদের বলছে তো মিটার শিকলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখন 20 মিটার শিকলে আমরা দেখি কত হয়। তাহলে 20 মিটার শিকলে হবে হলো যে এইটা ডিভাইডেড বাই 20, ঠিক আছে? এই যে বাহুর দৈর্ঘ্য আছে সেটাকে 20 দ্বারা ভাগ করব আমরা। তাহলে আমরা ক্যালকুলেশন করি, দেখি কত আসে। তো 447.21 ডিভাইডেড বাই 20, তাহলে মান আসে হলো 22 দশমিক, আচ্ছা দেখেন মান আসে হলো 22.3605 শিকল। এটা আমাদের কিসে আসে? শিকলে আসে। আচ্ছা, তার মানে 22 পরিপূর্ণ শিকল। তাহলে লিখতে পারি আমরা 22 শিকল, ঠিক আছে? 22 শিকল। আচ্ছা, তারপরে কি আছে? দশমিক। তাহলে 0.3605, এটা কি আছে? শিকল। এটা শিকল। আচ্ছা, আমরা জানি একটা শিকলে, সরি একটা 20 মিটার শিকলে লিঙ্ক থাকে কয়টা? লিঙ্ক থাকে হলো 100টি। হ্যাঁ, আমাদের কি থাকে? লিঙ্ক 20 মিটার শিকলের লিঙ্ক সংখ্যা কয়টি? 100টি। আমরা যে মানে শিকলের যে শ্রেণীবিভাগ ছিল সেখান থেকে দেখছি। তার মানে এই যে 0.3605 এইটাকে আমরা গুণ করব কত দ্বারা? এই লিঙ্ক সংখ্যা দ্বারা, অর্থাৎ 100 দ্বারা, গুণন 100। তাহলে আমাদের মান আসে হলো 36.05 লিঙ্ক। তো দেখেন এই বিষয়টা আমাদের বইয়ে লেখা আছে যে 22 শিকল 36.05 লিঙ্ক পিরামিড। তো অনেকেই বুঝেন না যে এই লিঙ্কটা আসলো কিভাবে। হ্যাঁ, তো এটা হলো এইভাবে আসে। আচ্ছা, এবার 25 মিটার শিকলে কত? তো সেম
447.21 ডিভাইডেড বাই কত হবে এখন 25 মিটার মানে 25 দ্বারা ভাগ, এখানে হলো 25 দ্বারা ভাগ, তাহলে 25 দ্বারা ভাগ, তাহলে আছে 17.8884 শিকল, ঠিক আছে, তার মানে 17 শিকল আমরা লিখতে পারি কি 17 শিকল। আর এই যে পয়েন্ট, তার মানে 0.88 মানে 3884, এটা গুণ করব 25 মিটার শিকলের লিঙ্ক সংখ্যা কত বা কয়টি সমান ভাগে বিভক্ত, 25 মিটার শিকল 100 দ্বারা বিভক্ত, তাহলে 100 দ্বারা গুণ করলাম, তাহলে মান আসছে 88.84 লিঙ্ক। তো এটা দেখবেন আমাদের বই দেওয়া আছে, হ্যাঁ মিলছে। আচ্ছা তারপর 30 মিটার শিকল, তাহলে এটা কনভার্ট করি, তাহলে 447.21 ডিভাইডেড বাই 30। আচ্ছা আমাদের আসে 14 দশমিক সামথিং, 14.907, তাহলে 14 শিকল। আর কত লিঙ্ক হবে, তাহলে 0.907 গুণিতক, আচ্ছা আমরা জানি এই 30 মিটার শিকলটা 150 ভাগে বিভক্ত। আচ্ছা এটা আমরা কোথায় পাবো, এই চার্টটা আমরা পেয়ে যাব যে এই চার্টের টেবিল আছে যে গাঁটা শিকল, প্রকৌশল শিকল, মিটার শিকল, অর্থাৎ 20 মিটার, 25 মিটার এবং 30 মিটার, এটার যে একটা পার্থক্যর যে চার্ট আছে ওই চার্টের মধ্যে এগুলো আমরা পেয়ে যাব। তাহলে এই 0.907 কে আমরা গুণ করব 150 দ্বারা, তাহলে দেখবো আমাদের মান আসছে হলো 136.05 লিঙ্ক, 136.05 লিঙ্ক। আর এগুলো বই লেখা আছে, তো একটু বই দেখলে এটা দেখবেন যে উদাহরণ 10 নম্বরটা এটা আছে। তো এগুলা ছিল মূলত আমাদের যে শিকল সম্পর্কিত। তো এখন তারপরে যে ম্যাথটা আছে আমাদের সেটা হলো যে ফিতা সম্পর্কিত, যে ফিতার সংশোধনী তালিকা সেটা আমরা দেখব। সেটা হলো আমাদের 95 পৃষ্ঠার উদাহরণ 32 নাম্বারটা আমরা দেখতে পারি। তো ঠিক আছে, আমরা প্রশ্নটা আগে লিখি তারপরে আবার ভিডিওতে ফিরি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা উদ্দেশ্যে 95 পৃষ্ঠার উদাহরণ 32 নাম্বারটা লিখছি, ঠিক আছে। এখানে বলছে আনুভূমিকভাবে ভূমিতে রাখা অবস্থায় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ফিতার দৈর্ঘ্য 60 মিটার। আচ্ছা ফিতাটির ওজন 1.45 কেজি এবং এটাকে তিনটি সময় স্প্যানের সমউচ্চতার খুঁটির উপর রেখে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 কেজি টানে মাপা বলে ফিতার দৈর্ঘ্য কত। এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, আলফা এর মান দেওয়া আছে। তো এখন আমাদের কি নির্ণয় করতে বলছে, ফিতার দৈর্ঘ্য, তাই তো। ফিতার দৈর্ঘ্য কত, ফিতার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। আচ্ছা এখন এই ধরনের অঙ্কের জন্য আমরা জানি আমাদের তিন ধরনের সংশোধনী নির্ণয় করতে হয়। একটা হলো, এক নাম্বারটা হলো তাপমাত্রার জন্য সংশোধনী। আচ্ছা সূত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করি। এক নাম্বারটা হলো আমাদের তাপমাত্রার জন্য সংশোধনী, তাহলে সি টি। আচ্ছা টি হলো টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, সি হলো কারেকশন, তাহলে কারেকশন অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার জন্য সংশোধনী। সিটি ইজ ইকুয়াল টু, সূত্র হলো আলফা ইনটু টিএম মাইনাস টি নট ইনটু এল, এটা হলো আমাদের সূত্র। আচ্ছা এখন যদি আমরা নোটেশনগুলো উল্লেখ করি, তো সিটি হলো তাপমাত্রার জন্য সংশোধনী, আলফা হলো তাপীয় প্রসারাঙ্ক, ঠিক আছে, তাপীয় প্রসারাঙ্ক, এটা স্বাভাবিকভাবে আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। তাপীয় প্রসারাঙ্কের মানটা আমাদের দেওয়া থাকবে। আচ্ছা যেমন এখানে দেওয়া আছে যে আলফার মানটা দেওয়া আছে, এটা দেওয়া থাকবে। আচ্ছা টিএমটা হলো পরিমাপকালীন তাপমাত্রা, ঠিক আছে, কি কালীন, পরিমাপকালীন তাপমাত্রা। তাহলে যে খুঁটির উপর রেখে, এই যে সমস্ত খুঁটির উপর রেখে যে তাপমাত্রাটা হয় 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হলো সেই পরিমাপকালীন তাপমাত্রা। টি নটটা কি, আদর্শায়িত তাপমাত্রা, তার মানে ভূমিতে স্থির রাখা অবস্থায় যেটা হয় আর কি, সেটা হলো টি নট। আর ইনটু এল হলো ফিতার দৈর্ঘ্য, এই যে ফিতার দৈর্ঘ্য 60 মিটার দেওয়া আছে। তো এটা হলো আমাদের তাপমাত্রার জন্য সংশোধনী। আচ্ছা দুই নাম্বারটা আছে টানের জন্য সংশোধনী, অর্থাৎ কারেকশন অফ পুল, সিপি ইজ ইকুয়াল টু, সূত্রটা হলো পিএম মাইনাস পি নট ইনটু এল ডিভাইডেড বাই ই, ঠিক আছে। এটা হলো আমাদের কিসের জন্য, টানের জন্য সংশোধনী, ঠিক আছে, টানের জন্য সংশোধনী। আচ্ছা সিপি ইজ ইকুয়াল টু পিএম মাইনাস পি নট ইনটু এল ডিভাইডেড বাই এই। আচ্ছা পিএমটা কি, পিএমটা হলো পরিমাপকালীন টান, অর্থাৎ এই যে খুঁটির উপর রাখা অবস্থায় যে টানটা হয়, খুঁটির উপর মানে রেখে যে টানটা দেওয়া হয় সেটা হলো আমাদের পিএম। আর আছে হলো পি নট, ঠিক আছে, পি নটটা কি, ওটা আদর্শায়িত টান আর কি, ঠিক আছে, ওটা হলো আদর্শায়িত টান। আচ্ছা এল হলো ফিতার দৈর্ঘ্য, আর এ হলো ফিতার ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা আরেকটা আছে, এটা ঝুলনের জন্য সংশোধনী, অর্থাৎ কারেকশন অফ স্যাগ সিএস ইজ ইকুয়াল টু
আমাদের সূত্রটা এমন যে L ডিভাইডেড বাই 24। আচ্ছা আমরা একবারে লিখি যে আমাদের বইয়ে যেটা আছে L ইনটু W স্কয়ার, L ইনটু W স্কয়ার ডিভাইডেড বাই 24 ইনটু N স্কয়ার P স্কয়ার। L ইনটু W স্কয়ার ডিভাইডেড বাই 24 ইনটু N স্কয়ার ইনটু P স্কয়ার। আচ্ছা এখান থেকে কারেকশন অফ সেক, তার মানে ঝুলনের জন্য সংশোধন, ঠিক আছে। আচ্ছা এটা এলটা কি, এটা হলো ফিতার দৈর্ঘ্য 60 মিটার, W হলো ফিতার ওজন, এই যে W এর মান দেওয়া আছে 1.45। আচ্ছা আরেকটা কি আছে n, nটা কি, nটা হলো স্প্যান সংখ্যা। আর এই যে এখানে p টা আছে, এই p টা মনে রাখবেন, p টা না, এটা মূলত হলো pm এর মান, ঠিক আছে। এটা মূলত কি pm এর মান, তার মানে খুঁটির উপর রেখে যে কি টানটা দেওয়া হয় সেটা হলো, এখানে শুধু p লেখা আছে বইয়ে, আসলে এটা হবে pm এর মান, ঠিক আছে। এটা আমরা একটু লক্ষ্য রাখবো, এটা হলো আমাদের হবে pm এর মান। আচ্ছা এটা হলো pm, শুধু n pm। আর এখন আসি n, nটা কি, nটা হলো স্প্যান সংখ্যা, nটা হলো স্প্যান সংখ্যা। তার মানে স্প্যান বিষয়টা আমাদের আগে বুঝতে হবে। স্প্যানটা হলো যে আমরা যে ইয়েটা দেখছি, যে আমাদের ব্রিজ দেখছি, পদ্মা সেতু সম্পর্কে আমরা দেখি যে আমরা এর আগে আমরা মুখস্থ করছি যে পিলার সংখ্যা, পিলার সংখ্যা। তার মানে আমরা দেখছি যে কি পিলার সংখ্যা যদি কয়টা হয়, 10টি হয়, তাহলে আমরা জানি যে স্প্যান, স্প্যান হয় হলো 9টি, হ্যাঁ। বা পিলার সংখ্যা মনে করে যদি 3টি হয়, তো স্প্যান সংখ্যা হয় 2টি। তো এইটা কেন হয় এটা তো আমাদের জানা আছে, এটা সবাই জানা থাকার কথা আশা করি। তারপরে আমরা দেখি 3টি পিলার বা খুঁটি যাই বলি না কেন, তার মানে একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটা হলো পিলার বা খুঁটি। আর স্প্যান কোনটাকে বলা হয়, স্প্যানটা হলো এই দুইটি খুঁটির মধ্যবর্তী অংশকে স্প্যান বলা হয়। তার মানে এই দুইটা খুঁটির মধ্যবর্তী একটা, এই দুইটা খুঁটির মধ্যবর্তী আরেকটা, তার মানে দুইটা স্প্যান। মানে খুঁটি 3টা থাকলে স্প্যান হয় 2টা, তাহলে খুঁটি যদি একটা 4টা হয় তাহলে স্প্যান হবে 3টা, খুঁটি যদি 5টা হয় স্প্যান হবে 4টা, এরকম হয় আর কি স্প্যান। তাহলে এ হলো স্প্যান সংখ্যা। তো চলুন আমরা খুব সহজে এটা আমরা করে ফেলতে পারবো, একদম ইজি একটা ম্যাথ। তো তাহলে আমরা 1 নাম্বার লিখবো, কি লিখবো, যে তাপমাত্রার জন্য সংশোধনী। বইয়ে যেভাবে লেখা আছে যে তাপমাত্রার জন্য সংশোধনী, ওইভাবে আপনারা লিখবেন, আমি লিখছি না, ঠিক আছে। তো ক নাম্বার, তাপমাত্রার জন্য সংশোধনী সিটি, কারেকশন অফ টেম্পারেচার। তাহলে সূত্র কি, সূত্র হলো যে Tm মাইনাস T নট, সরি আলফা ইনটু, আলফা লিখতে আমি তো ভুলে গেছি, যে আলফা ইনটু Tm মাইনাস T নট ইনটু L। তাহলে আমাদের আলফার মান কত দেওয়া আছে, 11 গুণিতক 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা গুণিতক, আচ্ছা Tm এর মান কত, Tm টা বলছিলাম যে পরিমাপকালীন তাপমাত্রা বা পরিমাপকালীন টেম্পারেচার। দেখেন কি বলছে, যে খুঁটির অবস্থা, খুঁটির উপর রেখে যে তাপমাত্রাটা আছে 24 ডিগ্রি সেলসিয়াস, এটা হবে আমাদের Tm এর মান 24 মাইনাস T নটটা, T নটটা কোন জায়গায়, যে আদর্শায়িত, তাহলে ভূমিতে রাখা অবস্থায় বা যে প্রথমে যেটা দেওয়া থাকে 20 ডিগ্রি, তাহলে 20। আচ্ছা গুণিতক এলটা ফিতার দৈর্ঘ্য 60। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো আমরা দেখব আমাদের মান আসছে যে প্লাস 0.00264 মিটার। আচ্ছা আপনারা ক্যালকুলেশন করে আপনাদের যদি এটা আসে তো ভালো, যেটা আসবে সেটা উত্তর, বইয়ের সাথে অনেক সময় উত্তরে মিল নাও পাইতে পারে। আচ্ছা খ নাম্বার কি, খ নাম্বার কিটা হবে, টানের জন্য সংশোধন, আচ্ছা কারেকশন অফ পুল সিপি ইজ ইকুয়াল টু, সূত্র কি Pm মাইনাস P নট, ঠিক আছে, Pm মাইনাস P নট ইনটু L ডিভাইডেড বাই A, ঠিক আছে, Pm মাইনাস P নট ইনটু L ডিভাইডেড বাই A। আচ্ছা Pm টা কি, Pm টা বলছিলাম পরিমাপকালীন টান, Pm টা কি পরিমাপকালীন টান। তার মানে যে খুঁটির উপর রেখে যে টানটা দেওয়া হয়, খুঁটির উপর রেখে কত 20 টান দেওয়া হয়, তাহলে Pm এর মান হলো 20। আর P নটটা কি আদর্শায়িত টান। আচ্ছা আদর্শায়িত টান, এখন দেখেন বলছে ভূমিতে রাখা আছে, কোন জায়গায় রাখা আছে, ভূমিতে রাখা। তাহলে ভূমিতে যদি রাখা থাকে, আসলে এখানে কোনো টান আছে, কোনো টানই তো নাই, আর টানের পরিমাণ 0, তাহলে আমাদের P নটের মানটা হলো 0। আচ্ছা ইনটু L, এটা কি দৈর্ঘ্য, ফিতার দৈর্ঘ্য 60 দেওয়া আছে, ডিভাইডেড বাই এটা হলো ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর মানটা আমাদের এই যে দেওয়া আছে 0.070। আচ্ছা গুণিতক ই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক, এর মানটা দেওয়া আছে না, আমাদের এর মানটা দেওয়া আছে যে 2.11 গুণিতক 10 টু দি পাওয়ার 6। আচ্ছা তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের মান আসে হলো, আচ্ছা প্লাস মাইনাস এটা আমাদের লেখার দরকার না আপাতত, আমরা এটা পরে লিখি, হ্যাঁ এটা আমরা একটু পরে লিখি, পরে বুঝাচ্ছি, 0.00812 মিটার। আচ্ছা তারপরে আসি গ নাম্বার কি হবে, ঝুলনের জন্য সংশোধন, কারেকশন অফ সেক। তাহলে সূত্র আমরা কি লিখছিলাম,
এল ডাব্লিউ স্কয়ার এলটা আগে লিখছিলাম এল ডাব্লিউ স্কয়ার ডিভাইডেড বাই 24 ইনটু এন স্কয়ার পি স্কয়ার। তাহলে সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এল ইনটু ডাব্লিউ স্কয়ার ডিভাইডেড বাই 24 ইনটু এন স্কয়ার ইনটু পি স্কয়ার। তাহলে এলটা ফিতার দৈর্ঘ্য দেওয়া আছে কত 60 মিটার গুণিত ডাব্লিউ কি ফিতার ওজন কত দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে 1.45 স্কয়ার ডিভাইডেড বাই 24 সূত্রের এন কি স্প্যান সংখ্যা আমাদের কি বলছে তিনটি সময় স্প্যানে বলতে কি বোঝায় সময় স্প্যানে মানে স্প্যানের যে দৈর্ঘ্যটা স্প্যানের দূরত্বটা সমান আছে সমস্ত তার খুঁটির উপর। তার মানে বিষয়টা এমন এখানে খুঁটি মনে করেন তিনটা আছে হ্যাঁ। তাহলে যদি মানে সময় তার মানে বিষয়টা এমন যে এই যে এখান থেকে এই দূরত্বটা যা এই দূরত্বটাও তাই। তাহলে এই জন্য বলেছে সময় স্প্যান। আর সম উচ্চতা মানে কি যে এই খুঁটির এইখান থেকে এখানে যে দূরত্ব এখান থেকে এইটা যে দূরত্ব এখান থেকে এই দূরত্ব সব সেম। তিনটি খুঁটি তাহলে খুঁটি কয়টা খুঁটি তিনটা তাহলে তিনটি খুঁটি হলো তিনটা তাই না তিনটি খুঁটি। তাহলে তিনটি খুঁটি যদি হয় তাহলে স্প্যান আমাদের কয়টা হবে একটা দুইটা হবে। তাহলে আমাদের এখানে আসবে এন এর মান হবে আমাদের 2 তাই না এন এর মান কত 2 তাহলে 2 স্কয়ার। আচ্ছা গুণিত এই পিটা কি বলছিলাম এটা হলো মূলত পিএম এর মান। তাহলে পরিমাপকারী যে টানটা থাকবে 20 কেজি 20 স্কয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে মান কত আসে দেখি মান আসে হলো যে 0.00329 মিটার। আচ্ছা এখন আমাদের তিনটাই মান নির্ণয় শেষ। আমাদের কি চেয়েছে ফিতার দৈর্ঘ্য তাহলে আমরা লিখবো যে ফিতার দৈর্ঘ্য আচ্ছা ফিতার দৈর্ঘ্য কত ছিল আমাদের 60 মিটার। তাহলে এই 60 মিটারের সাথে ক আর খ অর্থাৎ তাপমাত্রার জন্য সংশোধনী এবং যে টানের জন্য সংশোধনী এই দুইটা মান যোগ হবে এবং ঝুলনের জন্য সংশোধনী গ এটা কি হবে বিয়োগ হবে। মানে 60 এর সাথে আমরা প্লাস করব 0.00264 প্লাস 0.00812 মাইনাস হবে 0.00329 ঠিক আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসছে যে 60.007 মিটার। তাহলে এটা হবে আমাদের যে ফিতার যে দৈর্ঘ্যটা আছে এটা হলো উত্তর ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো এখানে যত অঙ্কগুলো আছে সব একই নিয়ম ঠিক আছে এর বাইরে কোনো অঙ্ক নাই। ও এইখানে একটা বিষয় আছে এখানে আছে আমাদের আনুভূমিকভাবে ভূমিতে রাখা অবস্থায় এই জন্য আমাদের পি নট তারপরে টানের পরিমাণটা হয়েছে 0 ঠিক আছে। এই পি নটের মানটা এখানে দেখি যে পি নটের মানটা হয়েছে কত 0 কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে এইভাবে থাকতে পারে যে 25 কেজি টানে বা 15 কেজি টানে এরকম থাকতে পারে বুঝছেন। ভূমিতে রাখা অবস্থায় এটা না বলে লিখতে পারে কি 15 কেজি টানে ঠিক আছে 15 কেজি টানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমাদের এই 15 কেজিটা হবে পি নটের মান ঠিক আছে 15 কেজিটা হবে আমাদের পি নটের মান। তো এই অঙ্ক এর বাইরে ইনশাআল্লাহ অঙ্ক পাবেন না ঠিক আছে যে এগুলা ভালো করে দেখলে তো আশা করি অধ্যায় 6 সম্পর্কে কারো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা এখন যদি অধ্যায় 6 সম্পর্কে সমস্যা না থাকে তো আর যারা অধ্যায় 8 এর ভিডিওটা দেখেননি তারা অবশ্যই অধ্যায় 8 এর ভিডিওটা দেখে আসবেন বা এই ভিডিও লিংকে দেওয়া থাকবে দেখে নিন। আর অধ্যায় আগামী ক্লাসটা থাকবে আমাদের অধ্যায় 7 এর উপর। অধ্যায় 7 এর যে দুই ধরনের ম্যাথ আছে ওই দুই ধরনের ম্যাথ আমরা সমাধান করব ইনশাআল্লাহ। এবং আপনারা যারা এখন তৃতীয় সেমিস্টারে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আগামীতে যখন আপনারা চতুর্থ সেমিস্টারে উঠবেন চতুর্থ সেমিস্টারে যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্টের প্রথম থেকে আপনারা ভিডিও পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে। তো আপনাদের যারা বন্ধুরা আছে তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করেন যেন তারা বন্ধুরা উপকৃত হতে পারে ঠিক আছে। তো ঠিক আছে তারপরে যদি বুঝতে কারো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং কোন প্রশ্নের সমস্যা কোনগুলো বুঝতে অসুবিধা হয় সেগুলো জানাইলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।